আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে, আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আগামী 10ই জুলাই শুক্রবার আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি মসনদে বসার পরে সর্বপ্রথম আমাদের মুর্শিদাবাদের রেজিনগরে তকিপুর হাই মাদ্রাসাতে আসছেন। মুর্শিদাবাদ জেলাবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আন্তরিক সুস্বাগতম জানাচ্ছি এবং আমরা আশা রাখছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুর্শিদাবাদের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবেন এবং মুর্শিদাবাদবাসীর জন্য অত্যন্ত জনকল্যাণমূলক এবং সেবামূলক কিছু প্রকল্প আগামী 10ই জুলাই যে সভা হবে সেই সভাতে উনি ঘোষণা করবেন বলে আমরা আশাবাদী। সবশেষে আরও একবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে মুর্শিদাবাদ জেলাবাসীর পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আমার নাম এমডি সিরাজুল ইসলাম, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা সভাপতি। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন, আমাদের হারানোর কিছু নাই। আমাদের সঙ্গে যদি বেশি পাঙ্গালিতে যায়, ভোটে হেরেও লজ্জা নাই। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে, আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। দর্শক, নতুন পুরানো ভিডিও পর দেখালাম, নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কি বলতে চাইছি, কি বাস্তব পরিস্থিতি। হুমায়ুন কবির কদিন আগে মঞ্চে দাঁড়িয়ে ওই সব কথা বলেছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন, মুসলিমদেরকে নামাবো, মুসলিমদেরকে মানে উস্কানি দেওয়া এটা করেছিলেন। সেটা ভাঙা মার দেবেন বলেছিলেন, এমন মার দেবেন যে বিজেপি করার লোক কেউ থাকবে না, সেটাও বলেছিলেন। আর কি টাওয়ার নাকি মাথা গরম হয়ে গেলে যেটা বললেন যে কাউকে মানব না, মুখ্যমন্ত্রীকে পর্যন্ত মানব না, পুলিশও মানব না, এসপি মানব না, এইসব পর্যন্ত বলেছিলেন। আর উনি ওই কথাটা বলেছিলেন যে আমি বিধানসভাতে বলেছি, মুখ্যমন্ত্রীকে মানে উনি নাকি ওই কথাগুলো বলেছেন, এটাও ওখানে বলেছিলেন। কিন্তু আমি এই ভিডিও প্রথম শোনার পরে আমি প্রশ্ন রেখেছিলাম, উনি মুখ্যমন্ত্রীকে সত্যিই বলেছিলেন? মুখ্যমন্ত্রীকে বললেন আর মুখ্যমন্ত্রী মুখ বুঝে সহ্য করে নিলেন, কিছুই বললেন না ওনাকে? আদৌ কি উনি সত্য কথা বলছেন নাকি বাজার গরম করছেন?
যেহেতু উপনির্বাচন হবে, সেখানে ওনার ছেলেকে প্রার্থী করবেন, তো মানে বাজার গরম করা, মুসলিম ভোটটাকে মানে ঐক্যবদ্ধ রাখার জন্যে এইসব বলছেন না তো, মন গড়া কথা উনি মুখ্যমন্ত্রীকে বলেছেন আমি এইসব তার মুখ্যমন্ত্রী চুপ করে বসে রইলেন। আর তাছাড়া উনি কী করে এই কথাগুলো বলছেন প্রকাশ্যে, মুসলিম ছেলেদেরকে নামিয়ে দেব, কতজনকে ধরতে পারো, হঠাৎ করে মুসলিম বিষয়টা এলো কোত্থেকে? বিজেপি তো জিতেছে, আপনার ওখানে হয়তো কোনো একটা কেন্দ্রে বিজেপি হেরেছে, রাজ্যে তো বিজেপি জিতেছে, বিজেপির সরকার হয়েছে, তো তাদেরকে আবার এইভাবে হেরেছে হুঁশিয়ারি, এ আবার কি? আর ভোটে জিততে হবে বলে, ছেলেকে এমএলএ করবেন বলে যা খুশি বলতে পারেন, একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে বলে দিলেন আপনার লক্ষ্য ভোট, আর আপনি এক সম্প্রদায়কে কেন এইরকম বিপদে ফেলছেন? একটা সম্প্রদায়কে এইভাবে উল্লেখ করা মানে একটা সাম্প্রদায়িক মানসিকতা তৈরি হয়, আর সেখানে মুসলিম কথাটা আপনি ব্যবহার করছেন। আপনার জন্য তো মুসলিম সমাজ, গোটা মুসলিম সমাজ তো প্রশ্নের মুখে পড়ে যাবে, সমস্যায় পড়ে যাবে, কেন এসব করছেন? তো উনি ওইসব বলার পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ওই কথাটা মানে এইসব বলেছিলেন। আরও অনেক কথা বলেছিলেন, দর্শক নিশ্চয়ই তো আপনারা শুনেছেন, আমি আগে শুনিয়েছি পুরো বক্তব্যটা হুমায়ুন কবির সম্পর্কে, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এফআইআর হয়েছে এসব বলেছিলেন, এবং ব্যবস্থা তো হয়েওছে, দেখেছেন যারা প্রোগ্রামকে অর্গানাইজ করেছিলেন তাদেরকে ধরা হয়েছে, হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে একবার, নিশ্চয়ই বাকি প্রসেসটা হবে। তো এইসব হচ্ছে। তো মুখ্যমন্ত্রী ওই দিন যেভাবে দাঁড়িয়ে কথাগুলো বলেছিলেন, সেই দিনই প্রমাণ হয়ে গিয়েছিল যে হুমায়ুন কবির আদতে বিধানসভাতে মুখ্যমন্ত্রীকে ওইসব কথা বলেননি। কারণ মুখ্যমন্ত্রী পরে বিধানসভাতে যেভাবে কথাগুলো বলেছেন, যদি উনি সত্যি আগে বলে থাকতেন মুখ্যমন্ত্রীকে, নিশ্চয়ই সেই সময়ও মুখ্যমন্ত্রী ওনাকে সতর্ক করে দিতেন যে এইসব কথা একদম বলবেন না। কারণ এই বিধানসভায় দাঁড়িয়ে যে ক্ষোভটা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, তাতে এটা মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না যে হুমায়ুন কবির সত্যি মুখ্যমন্ত্রীকে উনি বলেছিলেন ওই কথাগুলো আগে, যেটা ভাষণে বলেছেন। তো যাই হোক, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী উনি বিধানসভায় দাঁড়িয়ে এসব বলেছিলেন, ব্যবস্থা হবে ইত্যাদি, এইসব চলবে না। আর ওই কথাটা বলেছিলেন যে আমি যাচ্ছি, সত্যিই যাচ্ছেন। মুখ্যমন্ত্রী যখন কোনো কথা বলেন, দেখবেন কথাগুলো বাস্তবায়িত হয়, কথার ভ্যালু থাকে, কথা রাখেন। হুমায়ুন কবির ওখানে আমার তো মনে হয় যেন আরও জেদ খানিকটা বাড়িয়ে দিয়েছিল মানে মুখ্যমন্ত্রীকে। হুমায়ুন কবির এরকম কথা বলছেন, আমি ওখানে যাব, বিজেপি করার লোক থাকবে না, এমন স্যাটা ভাঙা মার। তো যাই হোক, মানে মুখ্যমন্ত্রী যেহেতু ওখানে ঘোষণা করেছিলেন, আজকে যে খবরটা দেখতে পাচ্ছি, যদিও আমি এদিক থেকে খবর পাইনি, কিন্তু এদিক থেকে ভিডিওটা দেখে আমি নিশ্চিত হচ্ছি আর কি, যে ওনারা ওয়েলকাম করছেন। হুমায়ুন কবির বলেছিলেন বিজেপি করার লোক থাকবে না, মুসলিমদেরকে নামিয়ে দেব, মানে বিজেপির বিরুদ্ধে নামিয়ে দেবেন, পুলিশ মানব না, মুখ্যমন্ত্রী মানব না। আর দেখুন, মুসলিমদেরই একটা অংশ মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম করছে, এবং তারা কারা? ইমাম সংগঠন। মুর্শিদাবাদ জেলার তরফ থেকে এটা বলা হচ্ছে, এবং সেই সঙ্গে ওনাদের যে পরিচিতি লাস্টে শুনলাম সেটা হচ্ছে ইমাম সংগঠন। ভাবুন দর্শক, কি পরিস্থিতি! একটা সময় ইমামদেরকে দিয়ে বিজেপির বিরুদ্ধে ক্যাম্পেন করা হতো, মসজিদে শুক্রবারের নামাজে ক্যাম্পেন করা হতো। আজকে দেখুন, সেই ইমামদের অংশই মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে কত কি বলানো হতো, তাকে ওয়েলকাম করা হচ্ছে। আবার ওই জেলাতেই আর এক মুসলিম নেতা হুমায়ুন কবির, তিনি ওই রকম হুঁশিয়ারি দিয়েছেন। সেই জায়গায় মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন, হুমায়ুনের হয়ে তদবির করা না, মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম করছেন ইমাম সংগঠনের লোকজনেরা বা মুসলিম মুখ। এটাই পরিবর্তন। হুমায়ুন কবিররা তাদের পলিটিক্যাল স্বার্থে, তাদের ভোট দরকার, মুসলিম ভোটকে ঐক্যবদ্ধ করতে হবে যাতে জেতা যায়, সেই জন্য এসব করতে পারেন। কিন্তু মুসলিম সমাজের একটা অংশ যে বুঝছে যিনি মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, আর শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করছেন তাকে ওয়েলকাম করা যায়, তার কাছে আশা করা যায়, উন্নয়নের জন্য কিছু দাবিও করা যায়। এই যে একটা মানসিকতার পরিবর্তন হচ্ছে, আমি বলবো এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। এবং দর্শক ভাবুন, ক্ষমতায় আসার আগে বিজেপির সম্পর্কে মুসলিমদেরকে কিভাবে খ্যাপানো হতো। আবার বলছি, এই ইমাম সংগঠন যারা এইসব আছেন আর কি, তাদেরকে কিভাবে বোঝানো হতো এবং তাদেরকে দিয়ে কিভাবে করানো হতো, কত কি বলানো হতো। আজকে দেখুন, পরিবর্তনের 2 মাস হয়ে গেছে,
কোথায় সমস্যায় রয়েছি আমরা? এই যে হুমায়ুন কবির মানে এই কথাটা বললেন মুসলিমদেরকে নামিয়ে দেবো। আচ্ছা, মুসলমানরা বাংলাতে কোথায় সংকটে আছে এই সরকারের আমলে? এই সরকারের আমলে মুসলিমদের কজন খুন হয়েছেন? আর আজকে যদি এই সরকারটা না আসতো, যদি আগের সরকারটাই ফিরতো, নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, আমাকে আর বলতে হবে না যে কত শুধু মুসলিম লোক মারা যেতেন। তৃণমূল কংগ্রেস যেটা করেছিল, মুসলিমদেরকে মানে মারবো, মুসলিমদেরকে মুসলমানদেরকে দিয়েই মারাবো, জেল খাটাবো, আবার এই মুসলিমদের লোকেদেরকেই। মানে মুসলমানরা এমন হয়ে গেছিল, মারবে, মরবে, জেল খাটবে। আজকে বলুন, এই পরিবর্তনটা আসার পর কোথায় মুসলিম সমাজ সমস্যায় রয়েছে? আর কোন সরকারি প্রকল্প থেকে মুসলিম সমাজকে বাদ দেওয়া হয়েছে? কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা কোনো মুসলিম সেকশনে বাদ রাখা হচ্ছে না। সরকারটা এসেছে সনাতনী হিন্দু ভোটে, এটা বলতে কোনো দ্বিধা নেই, মুসলিম ভোট ওখানে সে অর্থে যায়নি। কিন্তু যখন সরকারটা এসে গেছে, মুসলমানদেরকে আজকে কুর্নিশ জানানো উচিত যে সরকারটা আসার পরে সরকার কিন্তু সবার জন্যে, সবকা সাথ সবকা বিকাশ, এটা হচ্ছে। আর সেই সঙ্গে সবার হিসেবটাও চলছে, এটাও দেখতে পাচ্ছেন। তো এটা যারা বুঝছেন মুসলিমদের, যদি ইনারা সত্যি সদিচ্ছা থেকে এগুলো বলে থাকেন, যদি আন্তরিকভাবে এগুলো বিশ্বাস করে থাকেন, কোনো ভয় ভক্তির কোনো প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, হিন্দু সম্প্রদায়ের সনাতনী করতেন, সুতরাং ওনাকে আমাকে ভয়ে মেনে নিতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। ভয় ভক্তির কোনো প্রয়োজন নেই। ভয় ভক্তি আমি বলবো মুখ্যমন্ত্রী চান না। যদি ভালো লাগে তবেই ভক্তি দেখাবেন, ভালোটা বোঝার চেষ্টা করুন। ভয় ভক্তি দিয়ে কোনো ভক্তির কোনো মূল্য থাকে না, ভয় ভক্তির কোনো মূল্য থাকে না। ভক্তি যদি করার মতো মনে করেন, শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার থেকে অন্তর থেকে ভক্তি দেখাবেন, তাহলে আপনিও ভালো থাকবেন, আপনি নিজে ভয়ে থাকবেন না, ভরসা পাবেন, আর গোটা সমাজ, গোটা বাংলা ভরসা পাবে। ফলে ভয় ভক্তির প্রয়োজন নেই। আর ভয় ভক্তি কেন করবেন? এখনও কি বুঝে আসছে না? এখনও বুঝে আসছে না যে এই সরকারটা সবার জন্য, এই সরকারটা আইন মেনে চলে, এই সরকারটা কোনো সম্প্রদায় বিরোধী না, যদিও ভোট সব দিক থেকে আসেনি। এখনও বিশ্বাস হচ্ছে না 2 মাসের সরকার যে চলে গেল, মুখ্যমন্ত্রী যে 2 মাস চালিয়ে ফেলেন, এখনও বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে। যাদের হচ্ছে না, আরও কিছুদিন সময় লাগবে। এই হুমায়ুনদের কথা বেশি দিন চলবে না, বিশ্বাস হবে। একটা বিষয় পরিষ্কার করে বুঝে নেবেন, যারা এদেশীয় মুসলিমদের কথা আমি বলছি, তাদের কোনো চিন্তা নেই। যারা ওপার থেকে এসে এখানে ডেরা করেছেন, থাকার চেষ্টা করছেন, তাদের কোনো জায়গা নেই। আর তাদেরকে যখন এখান থেকে হটানোর চেষ্টা হবে বা চলছে দেখতে পাচ্ছেন, দয়া করে ওখানে কেউ নাক গলাতে যাবেন না। যদি ওপার বাংলার মুসলিমদেরকে মুসলিম বলে এখানে আশ্রয় দেওয়ার জন্য দাবি তোলেন, তাহলে আপনি কিন্তু দেশভক্ত হলেন না, আপনি একটা ধর্মের লোক হলেন। মুখ্যমন্ত্রী যখন সব ধর্মের ঊর্ধ্বে উঠে কাজ করছেন, তখন আপনি একটা ধর্মের জন্য অবৈধ নাগরিক যারা এদেশে ওপার বাংলার, তাদের জন্য কেন গলা ফাটাবেন? আপনার ধর্ম বলেছে যে আপনার দেশে বা আমার দেশে অন্য জায়গাতে লোকেরা যে খুশিভাবে ঢুকে পড়ুন, আর যেহেতু আপনার ধর্মের, সুতরাং তাদেরকে সমর্থন করুন, দেশের নিরাপত্তা যা হবে। এটা আপনার ধর্ম বলেছে? যদি বলেন যে হ্যাঁ বলেছে, তার মানে আপনি ধর্মটাই জানেন না, আপনি আপনার ধর্মটাই ঠিক করে বোঝেননি এখনো। আগে দেশ, তারপরে বাকি সব। সুতরাং যারা বুঝছেন, আবার বলছি, যদি আন্তরিকতা থেকে অন্তর থেকে বলে থাকেন, ভালো, ভয় ভক্তির কোনো প্রয়োজন নেই। একটু ডিপলি বোঝার চেষ্টা করবেন সরকারটা কি করছে, কেন করছে, আর আগে যে সরকারটা ছিল 15টা বছর আপনাদের জন্য কি করে গেছে, একটু ডিপলি ভাববেন। আশা করি উত্তর পাবেন। যাই হোক দর্শক, ইমাম সংগঠনের তরফ থেকে হুমায়ুন কবিরের ওই সব বিষয়কে উপেক্ষা করে মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম করা হচ্ছে। ভিডিও সামনে এলো তাই আপনাদেরকে দেখালাম। দর্শক, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।